নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ। সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিস্তারিত সংবাদ। সিন্ডিকেট রাজ রুখতে সরকার একদিকে যখন ফরমান, অন্যদিকে সিন্ডিকেট চক্রের দাপটে সমস্যায় পাহাড়ের জনগণ। সিন্ডিকেট রাজ রুখতে সরকারের একদিকে যখন কড়া ফরমান, অন্যদিকে সিন্ডিকেট চক্রের দাপটে সমস্যায় পাহাড়ের জনগণ। আড়ালে আবডলিকারা সিন্ডিকেট রাজ চালাচ্ছেন, এমনটা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সিন্ডিকেট রাজদের কবলে পড়ে লোকদের জীবনহানি ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। চোখ মেলে তাকাবেন কি সরকার? কাকতি মিনতি প্রতিদিন আসা যাওয়া করা পথচারীদের। এবার সিন্ডিকেট চক্রের জন্য মাসুল গুনতে হলো বরাকবাসী। ভেঙে পড়ল শিলচর কালাইন ভাঙারপাড় স্থিত হারাং নদীর উপর সেতু। কেন ভেঙে পড়ে সেতুটি? সরকারি নির্দেশিকা যেখানে 40 টনের উপর গাড়ি পারাপারে নিষেধাজ্ঞা, সেখানে প্রতিদিন অবৈধভাবে 70 থেকে 80 টন ওভারলোডেড লরি পারাপার হচ্ছে। বিনিময়ে 5 থেকে 10,000 প্রণামী দিতে হচ্ছে। এভাবে ওভারলোডেড দুটি লরি পার হতে গিয়ে ঘটল বিপত্তি। ভেঙে পড়ে শিলচর কালাইন সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগকারী হারাং সেতু। এদিকে সেতু ভেঙে পড়ায় যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে। আজি আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰপাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে, মাননীয় DC মহোদয়ো আহি আছে। আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে। আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত DC মহোদয়ো আহি আছে। আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু রাইজৰ সুবিধার কারণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি করি। গতদিনে দীর্ঘদিনের একটা দাবি ছিল, এটা মানে সিঙ্কিং জোন ছিল হারাং সেতু, যেটা ভাঙ্গারপাড় শিলচর কালাইন রোডে। মানে দেখা গেল যে রিপেয়ারিং এর ফান্ড এসেছে নিয়ার অ্যাবাউট 1,37,00,000 টাকার মতো এসেছে প্যাকেজ হিসাবে, কিন্তু দেখা গেল মাত্র 1 মাসও হয়নি, একদম ভেঙে চুরমার হয়ে গেল, কলাপস হয়ে গেল। পূর্ত বিভাগের তো চরম ব্যর্থতা। ওদের মানে DC মহোদয়ের কাছ থেকে জানতে পারলাম যে মানে FIR হয়েছে এবং আম জনসাধারণের দাবি যাতে সঠিক তদন্ত হয়। কিসের কারণে এত অল্প সময়ের ভিতরে একটা ব্রিজ এভাবে ধ্বংসর পথে চলে গেল? আর সঙ্গে আর একটা জিনিস যুক্ত করতে চাই, ওভারলোড, তাও লাইমস্টোন। আমরা জানি অবৈধভাবে লাইমস্টোন সিন্ডিকেট করা হয়। শুধু সিন্ডিকেট না, বরাকে অনেক জিনিসের মানে সিন্ডিকেট চলছে এবং বরাক সিন্ডিকেটের মাস্টার মাইন্ড এটা আমরা জানি। এবং কালকে রাত্রে এটা দেখতে পেরেছি, যে সময় 1:15 সময় ঘটনাটা ঘটেছে এবং এই ব্রিজের যেটা লোড, যেটা ক্যাপাসিটি 40 টন 40 টন, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 80-90 টনের মতো। আর যে সময় পূর্ত বিভাগের মানে জেলা প্রশাসনের DC মহোদয়ের ইনস্ট্রাকশনে যে সময় পূর্ত বিভাগ অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে যে সময় তথ্য চেয়েছিল, তখন ওরা তথ্য দিতে ব্যর্থ হয়েছে। না ইঞ্জিন নাম্বার, না কেসিস নাম্বার, না গাড়ির কোনো নাম্বার। এই গাড়িতে পিছনে আছে, এই গাড়িতে নেম প্লেটও নেই। কেন একটা গাড়িতে নেম প্লেটও নেই? নিশ্চয়ই অবৈধভাবে চলছে। ও যে সিন্ডিকেটের রমরমা ব্যবসা যেটা কাছাড়ে চলছে, এটা একদম বাস্তব। সঠিক একটা তদন্ত হোক। আম জনসাধারণ জানতে চায় কারণটা কি।
কার ইশারায় চলছে, কার তত্ত্বাবধানে চলছে। আম জনসাধারণ হিসাবে আমি কাউকে টার্গেট করে বলবো না, কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না, কিন্তু যারা পূর্ত বিভাগের সঙ্গে জড়িত আছে, যারা বিভাগীয় কর্তৃপক্ষরা, যদি ওদের পর্যাপ্ত পরিমাণের ফান্ড ছিল না, এই ফান্ড দিয়ে ওরা রিপেয়ারিং করতে পারতো না, তাহলে কেন ওরা এই কাজে হাত দিল? আজকে যদি দিল তাহলে কেন ভালোভাবে করলো না? কেন প্লেটগুলা ভালোভাবে বসালো না? বল্টুগুলা সব কেন চেঞ্জ করলো না? সামনে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় হারে দেখাও যার ওভারলোডের কারণে। এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ আইব, আগুয়া মানুষ আইলেও কইব যে এটা ওভারলোডের কারণে স্প্রিং ছিড়িয়া গেছে গিয়া। গতিকে সবচেয়ে বড় আমি দায়ী করবো, যাতে এখানে লেখা আছে 40 টন, এখানে একসাথে দুইটা গাড়ি 120 টন 30 টন উঠলো, যার কারণে এটা ঘটনা ঘটে। একবারে সামনে আউটপোস্ট, এখানে গাড়ি চেক করে করে চালা হয়, একলোকে দুইটা গাড়ি উঠলো, এটা তো আমরা পাবলিক রাত 2টার সময় তাহার কথা নাই। গতিকে আমি অনুরোধ করবো অতি সত্তর এখানে একটা দুলন ভুল দেবো, যাতে বাইক যাইতে পারে, স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারে। দুলন ভুল বানাইতে সরকারের সময় লাগতো না, একটা দুলন ভুল দিয়া প্রবলেমটা সমাধান করে দেওয়া হোক। কেন SDRF নৌকা দেওয়া হয়েছে, ইটা সামান্য, ইটা তারা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। গতিকে আমি অনুরোধ করবো এই দেশের খাদ্যদ্রব্যতেই শুরু করিয়া প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি হইব। খালাইন থাকি একটা গাড়ি আইয়া ওদিকে বহুত রইয়া ঘুরিয়া শিলচর ঘুরিয়া বাড়াই। গতিকে ছাত্রছাত্রীর কথা বিবেচনাত রাখিয়া, ব্যবসায়ীর কথা বিবেচনাত রাখিয়া অতি সত্তর একটা দুলনমূলক ব্যবস্থা করে দেওয়া হোক। আর একজন নার্স যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে শ্রীভূমির লক্ষ্মীচরণ রোডে উত্তেজনার সৃষ্টি হয়। একজন নার্স যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে শ্রীভূমির লক্ষ্মীচরণ রোডে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রীভূমি জেলার সাদারাশি গ্রামের ভিন্নধর্মী যুবক শাহিল আহমেদ ওরফে রাজাকে উত্তেজিত জনগণ পেছনে ধাওয়া করে আটক করে পুলিশে সমঝে দেন। বর্তমানে শাহিল সদর থানা পুলিশের জিম্মায়। জানা মতে শ্রীভূমি শহরের লক্ষ্মীচরণ রোডে ভাড়া ঘরে থাকা করিমগঞ্জ রেডক্রস চিকিৎসালয়ে কর্মরত একজন নার্সের সঙ্গে ছলনা করে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল পেশায় গাড়ি চালক রাজা ওরফে শাহিল আহমেদ। আজ সেই নার্সজন কোনো কারণে বেছে নেন জীবনের চরম পন্থা, নিজের ভাড়া ঘরে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেন। এই আত্মহত্যার আড়ালে শাহিল নামের একটা ছেলের কারণে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। এদিকে পেশায় গাড়ি চালক শাহিল মারুতি গাড়ি নিয়ে লক্ষ্মীচরণ রোডে গিয়ে যাওয়ার সময় মৃত্যু হওয়া যুবতীর ভাই ও স্থানীয় জনগণ পিছনে ধাওয়া করে সেটেলমেন্ট বাজার থেকে আটক করে আরম্ভ হয় মারপিট। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে যুবককে আটক করে সদর থানায় নিয়ে যায়। তো আমি বাইরে আসলাম, 8টার সকালে ফোন আইছে, ফোন হয়ে গেছে। ইলেকশনের আগে একদিন আমার তাই ফোন করছে, ফোন করে কইছে দাদা কইছে ইলেকশনের আগে একদিন ফোন করছিলাম, আমার ফোন করে কইছে কই তুমি, কই তুই দাদা? আমি বলছি না আমি তো বাইরে আছি, বাইরে আছি পরে কইছে একটা কথা জিজ্ঞাসা তাহলে। আমি কিতা কথা ওই যেন তুই যেন গাড়ি দেন যেটার কাছে বাড়া দিছ ছেলে রাজা, এটা খেয়ে রয়েছি হিন্দু নম্বর, আমি এটা তো বাঙাল। না আমি কি হয়েছে কয় না তাই আমি না বে তুই তো একদিন আমার মোবাইলে ফোন করছিলে, আমার একদিন ফোন করাইছিল কথা বলছি, এটা আমি মুখের বই এটা তো কইল না। তারপর তুই এখন আমার খালি ফোন করে আমি আর কইছি না, ফোন করে এখন আমার বিয়া করতে আমি তাইর লগে যারা স্টাফ আছে তারা 4জন বলে থাকে, এরাই বলে কইছে না তুই আবরি কইছা তোর বাইরে গেছি না জিগা তোর বাইরে যখন চিনে পরে তোমার হয়েছে ও তাই আমার ফোন করছে। আমি বলছি বাইতা তোর চাকরি করা তো আমি আইসি তাই কিনা তাই নেওয়া না আর কিছুই তো না হয়ে শেষ করছে, নম্বর ব্লক করেছে, আমার ফোন করতো না। আমি কোনো কিছু হয়েছি নি না না আমার কিছু হয়েছে না, তাহলে আমি দেয়া করলে তোমার ব্রেকমেল করতে পারে না কিছু না তুই ডরাইস না। আমি পরে ডরাইছি, আমি 2-3 দিন আইসি না করছি তাই পরে 5 দিন বাইক গেছে,
তো আমরা ঠাকুরের দীক্ষিত আমি দেওঘর যাইবার লাগে টিকিট করছি। তো বলছি রে আমরা তো আমি আর তোর বৌদি টিকিট করছি, তুই যাইতে নি। অন্যদিন কিছু হইলো যে না না আমি না, অতদিন ছুটি দিত না। তো বলে যাইমু, আমি টিকিট করতাম নি। ও কইলা ও তখন কইয়া পরশু দিন সকালে আছে। সেতু মেরামতির জন্য বন্ধ হলো লোয়ারকুয়া কানমুন সংযোগী পথ। ভোর থেকে গড়কপ্তানি বিভাগের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই পথ। সেতু মেরামতের জন্য বন্ধ হলো লোয়ারকুয়া কানমুন সংযোগকারী পথ। ভোর থেকে গড়কপ্তানি বিভাগের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই পথ, ফলে যাত্রীদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে যেহেতু এই পথটি মিজোরাম রাজ্যের সাথে সংযুক্ত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি হাসপাতাল যেমন মাকুন্দা খ্রিস্টান ল্যাপসি কাম জেনারেল হাসপাতাল রয়েছে এবং এই হাসপাতালের উপর নির্ভরশীল পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা ও মিজোরাম সহ বরাক উপত্যকার বহু এলাকার মানুষ, ফলে তাদের যে ভোগান্তির শিকার হতে হবে তা একেবারেই নিশ্চিত। তো 2 মাসের সময় নিয়ে আমরা কাজটা আরম্ভ করেছি। 2 মাসের ভিতরে কাম কমপ্লিট করে দিই। তাতে মানে এটা হইলে লোয়ারকুয়া কানমুন রোড, লঙ্গাই ব্রিজ, এগুলো অ্যাপ্রুভ হইব। রিপেয়ারিং কাজ ড্রেন আছে আর অ্যাপ্রুভেল ওয়াল আছে, টাইলিং করি, তাতে কাম করিব লাগবে। খালি বাইক যাইব, সাইকেল ভালোগুলো আটে, বাইক কাটি নিয়ে কাজ করবি। হিসাব মিলিয়ে 20 নম্বরে বেরিয়ে একটা বড় গাড়ি আর ছোট গাড়ি বেরিয়ে এই শশীনগর এই বাগানে কালকে তো কাজ করি পুরো কমপ্লিট করে দিই। 2-3টা জায়গায় বাংতি আছে, সেন্টিন্ডি মারিয়া ক্লিয়ার করে দিচ্ছি। এটা হইলে গিয়ে ব্লক দাস, এটা বাঙ্গিয়া রড হোল্ডিং করি তার পিছনে ঢালাই দিই। 25-30 বছর হয়ে যাবে, যেরকম যার যাইব, আরো ভাড়া কমা কিছু নেই। আমি কাজ করে পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পশ্চিম রুক্মিণী জিপির রুক্মিণী চা বাগানের জিপির 70% মানুষ বসবাস করেন। পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পশ্চিম রুক্মিণী জিপির রুক্মিণী চা বাগানের জিপির 70% মানুষ বসবাস করেন, কিন্তু 1992 সাল থেকে রুক্মিণী চা বাগান থেকে কাউকে জিপি সভাপতি পদে নির্বাচন করা হয়নি। ঘটনাটিকে ঘিরে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এদিন রুক্মিণী চা বাগানের সহস্রাধিক জনগণ জিপির 7 নং গ্রুপ সদস্য রাজেন্দ্র কুমার নুনিয়াকে জিপি সভাপতি নির্বাচন করার দাবিতে তীব্র স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলেন। উল্লেখ্য, এদিন কাছাড় জেলা বিজেপি দলের অবজারভার হেমাঙ্গু শেখর পশ্চিম রুক্মিণী জিপিতে এসে জিপি সভাপতি নির্বাচনের জন্য গ্রুপ সদস্যদের মতামত সংগ্রহ করতে আসেন। এ সময় ক্ষোভে ফেটে পড়েন রুক্মিণী চা বাগানের সহস্রাধিক জনগণ। দাদা, আজকে আমরা একত্রিত হয়েছি এখানে। আমরা বিগত কয়েকদিন আগে পঞ্চায়েত নির্বাচন গেছে, আমরা জয়ী যতজন মেম্বার আসলাম, এই মেম্বার বা আমরা বুথ সংগঠনের যতটি কমিটি আসলো সবাই নিয়ে এখানে আজকে ডিস্ট্রিক্ট থেকে অবজারভার আইসলা। তাই আমরা অপিনিয়ন নিতা করিয়া যে পাবলিক বা এই সংগঠনেরা কি মতামত আগামীতে কারে পঞ্চায়েত সিলেকশন করা হয়, এই বিষয়ে আমরা আজকে পুরা জনসাধারণ নিয়েও এখানে একত্রিত হইলাম। এগুলা সবাই হইল রুক্মিণী চা বাগানের জনসাধারণ, যেখানে আমরা রুক্মিণী জিপির 4টা গ্রুপ এক জায়গাতেই আছি। রুক্মিণী বাগানের 4টা গ্রুপ এক জায়গাতেই আছি।
এই রুকনি জিপির বর্তমানে যে 10টি গ্রুপ রয়েছে এখানে 4টা গ্রুপ আমাদের রুকনি বাগানেই রয়েছে, যার জন্য আমরা জোর দাবি করেছি, যারা অবজারভার এসেছিলেন এখানে ওনাদের কাছে জোর দাবি করেছি যে আমাদেরকে এবারে যেমন পঞ্চায়েত। हमको तो ये चाहिए, रुकनी बागान में आज हम वोट देते देते अगर 35 साल हो गया, लेकिन आज तक रुकनी जीपी में रुकनी एरिया के रुकनी जीपी लेकर सब इलेक्शन खेलते हैं, लेकिन रुकनी में हम आज जीपी नहीं पाया, एपी नहीं पाया। एक एपी मिलता है तो जीपी नहीं मिलता है। हमको रुकनी बागान में जीपी चाहिए, हमको रुकनी बागान में जीपी चाहिए, हम लोग को जीपी चाहिए, जीपी चाहिए, चाहिए। रिजाइन दे दीजिए, जमीन पार्टी छोड़ दीजिए, पक्का बात है। क्या पार्टी छोड़ देंगे? क्या हम पार्टी छोड़ दीजिए, यदि हम रुकनी में यदि आज पंचायत ना पाई जाए तो हम पार्टी छोड़ दीजिए। कौन पार्टी? बीजेपी छोड़ दीजिए, बीजेपी छोड़ दीजिए, हमें क्या कौन मिटिंग होके ना दीजिए। রয়েছে যে বিগত 1992 সন হতে পঞ্চায়েত নির্বাচন আমরা দেখে আসছি, কিন্তু রুকনি জিপি নাম দেওয়া হয়েছে যেহেতু রুকনি জিপি পুরা 60% ভোটার আমাদের এক জায়গাতেই আছে রুকনি বাগানে শুধু, আজ পর্যন্ত কিন্তু পঞ্চায়েত পাইনি। এটা ছিল কিন্তু ডিলিমিটেশনের আগের হিসাব 60% ভোটার, কিন্তু ডিলিমিটেশনের পরে আমাদের রুকনি বাগানে এখন পুরা জিপির 70% ভোট রুকনি বাগানের মধ্যেই আছে। আমরা এবারও জোর দাবি করেছি, আমি বিগত পঞ্চায়েত ইলেকশন। অঘটন ঘটল শ্রীভূমির রামকৃষ্ণনগর এলাকায়। সমজেলার সনবিল বরগুল গ্রামের এক পুকুরে উদ্ধার পরিচয়হীন মৃতদেহ। অঘটন ঘটল শ্রীভূমির রামকৃষ্ণনগর এলাকায় সমজেলার সনবিল বরগুল গ্রামের এক পুকুরে উদ্ধার হয় পরিচয়হীন মৃতদেহ। মঙ্গলবার দিনের কোনো এক সময় স্থানীয় জনগণ প্রত্যক্ষ করেন সড়কের পাশে থাকা কংগ্রেসি নেতা বুদ্ধ দাসের পুকুরে মৃতদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থল ভরে যায় লোকেদের জন্য। পাশাপাশি কালীবাড়ি ও রামকৃষ্ণনগর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি, হয়তো অন্যত্র হত্যা করে বা আত্মহত্যা না দুর্ঘটনা, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে রামকৃষ্ণনগর সমজেলার চক্রাধিকারিক সৌভিক দত্ত ও অসি লিঠননাথ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দেন। তদন্তের পর আসল কথা বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘটনা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। লোক বাপ্পন নমশূদ্র উনি দেখতে পান যে ফিশারির মধ্যে একটা ডেড বডি, তখন স্থানীয় লোকদের গন্ধ বা ডেড বডিটা বাসিয়া উঠছে। দেখার পরে এখানে স্থানীয় লোকরা জড়ো হয়েছেন, আমারও খবর দিয়েছেন, আমি আইসি। আবার পরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। এখন আমাদের সার্কেল অফিসার রামকৃষ্ণনগর তাইনের লগে যোগাযোগ করছি, তাইনও আইসেন। ডেড বডিটা রিকভারি করা হইব, কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত জানতে পারি না এরকম কোনো মিসিং কোনো আসেনি। আমরা এই অঞ্চলে আমরা বহুত খবর নিছি, আমাদের এই অঞ্চলের কোনো মিসিং কোনো নাই। আর যেহেতু আমরা যেটা অনুমান করলাম আমাদের দেবদারে রবিবারে পার্ক আছে, এখানে খুব ভিড় হয়, সম্ভবত লোকটা বাইরে রইতে পারে। এখন ডেড বডি উঠানোর পরে তার কাছে যদি কোনো আইডি প্রুফ পাওয়া যায়, আইডি প্রুফ পাওয়ার পরে বুঝা যাব যে কোন জায়গার। এখন পর্যন্ত আমরা কোনো শনাক্ত করতাম পারি না। ডেড বডি এখনো জলের মধ্যে আছে, তাদের উঠানোর পরে বুঝা যাইব। এখনো আমরা কিছু বুঝি না যে ডেড বডি কোন জায়গায়, কিন্তু আমরা অনুমানিক করলাম যে নিশ্চয়ই মানে বাইরে রইব, লোকাল কেউ না। লোকাল যদি এরকম হইতো আমরা খবর পাইলাম মনে আর কি। মেবি হইতেও পারে অনেকের পর যে এরকম এখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যেহেতু এখানে ইউটার্ন আপনি দেখরা বাইক লিয়ে যদি খুব স্পিডে আয়, বাইক লিয়াও যদি পড়তে পারে। কারণ একটা জিনিস দেখা যাইতেছে যে ডেড বডিটা আমরা দেখলাম যেটা পায়ের যে হাওয়াই চপ্পল, তাই না, দুয়ে পায়ে কিন্তু এখন মধ্যে হাওয়াই চপ্পল লাগানো, হয়তো বা বাইক লিয়ে পড়তেও পারে, এরকম হইতে পারে, এটা এখনো বোঝা যায় না। এখানে তদন্ত করা হইব, যদি বাইক পাওয়া যায় তো বোঝা যাবো বাইক লিয়ে পড়ছে, কিন্তু এখন মধ্যে আমরা কিছু বুঝি না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন,
ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শ্রীভূমি জেলার মালেবর ব্লকের অন্তর্গত রানীবাড়ি জিপির 6 জন ওয়ার্ড মেম্বার ও তাদের প্রতিনিধিরা মিলে এক ঘরোয়া সভার আয়োজন করেন। শ্রীভূমি জেলার মালেবর ব্লকের অন্তর্গত রানীবাড়ি জিপির 6 জন ওয়ার্ড মেম্বার ও তাদের প্রতিনিধিরা মিলে এক ঘরোয়া সভার মাধ্যমে আগামী দিনে বোর্ড গঠনে তাদের মধ্যে থেকে একজন সভাপতি ও একজন সহসভাপতি চয়ন করেন, যাকে আগামী দিনে বোর্ড গঠনে তার নাম তারা প্রস্তাব রাখবেন বলে ঘরোয়া সভা শেষে সংবাদ মাধ্যমে উল্লেখ করেন। কি বললেন তারা, তা শুনে নেওয়া যাক। উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার উপস্থিত আছেন এবং 7 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি আমাদের সঙ্গে উপস্থিত এবং 9 নম্বর ওয়ার্ড থেকে ওয়ার্ড মেম্বার আমি নিজে উপস্থিত আছি, 10 নম্বরের প্রতিনিধি উপস্থিত আছেন। তো সবাই মিলে এই 6 জনের মাধ্যমে একত্রিতভাবে আমরা সহমত পোষণ করে একজন সভাপতি, একজন সহসভাপতি আমরা সরকারের সেই গাইডলাইন অনুযায়ী আমরা নির্বাচিত করতে লাগে। সেই অনুযায়ী আজকে আমরা এখানে একমত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো 7 নম্বর ওয়ার্ডের উসনা বেগমকে আমরা সভাপতি পদে সবাই এখানে সমর্থন জানিয়েছেন। তৎসঙ্গে সহসভাপতি উত্তম দত্ত, বিশ্বজিৎ দত্ত মহাশয়কে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমরা সবাই এখানে সহমত পোষণ করেছেন এবং সেই সংকল্প নিয়ে আমরা আজকে প্রতিশ্রুতিবদ্ধ। এবং আরও 4 জন ওয়ার্ড মেম্বার আমাদের এই জিপিতে রয়েছেন। একজন অবশ্যই উনি যোগাযোগ করেছেন আমাদের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে, উনিও আমাদের সঙ্গে সহমত পোষণ করবেন। এবং আরও যে 3 জন রয়েছেন, যেহেতু আমরা মানুষ আমাদেরকে উন্নয়ন করার সেই সংকল্প নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছে, তাই আমরা চাই যে আমাদের এই 10 জন ওয়ার্ড মেম্বারদেরকে নিয়ে আমরা আমাদের রানীবাড়ি জিপিকে এই শ্রীভূমি জেলার মধ্যে একটি অন্যতম জিপি হিসাবে আমরা ডেভেলপমেন্ট করার সেই সংকল্প নিয়ে আমরা কাজ করতে চাই। তো আমি আজকে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আহ্বান করব, আমাদের যে আরও 3 জন প্রতিনিধি রয়েছেন আমাদের ওয়ার্ডের, তো ওনারাও যাতে আমরা সর্বসম্মতিতে যাতে আমরা এই জিপিতে আমরা সভাপতি এবং সহসভাপতিদেরকে সমর্থন করে আমরা যাতে আগামী দিনে আমাদের সংকল্পকে বাস্তবায়ন করতে সহযোগিতা করার জন্য আমি আহ্বান রাখছি। এবং আমাদের এই জিপির প্রত্যেক জনসাধারণকে এই যে আমরা একমত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছি সেটার প্রতি যাতে ওদের আশীর্বাদ এবং শুভকামনা যাতে থাকে, সেইটুকু আমি কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। ধন্যবাদ। সিদ্ধান্ত নিচ্ছি যেহেতু আমাদের সরকারের অনুমতি দ্বারা আগামীতে পঞ্চায়েত নির্বাচন এই ওয়ার্ড সদস্যগণরা করবে, তার মধ্যে আমরা এই 6 জন মেম্বার এবং আমরা 6 জন ছাড়া আরো একজন কোনো কারণবশত এখানে উপস্থিত হইতে পারছেন না,
আমরা 7 জনের পুরা একত্রিত একমত যে আমরা একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতাম এবং খারে করতাম, সেই কথাটাও আজকে এখানের ফায়সালা অলরেডি হয়ে গেছে এবং আমরা সাথে ভাইস প্রেসিডেন্টও আমরা ফায়সালা করে নিয়েছি। যেহেতু ভাইস প্রেসিডেন্টের প্রেসিডেন্ট হিসাবে ফায়সালা করা হয়েছে আমাদের রানীবাড়ি জিপির 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার বিশ্বজিৎ মহাশয়কে এবং যে জিপি প্রেসিডেন্ট হিসাবে আজকের সভায় ফায়সালা করা হয়েছে 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার হুসনা বেগমকে আমি ধন্যবাদ জানাই। এই হুসনা বেগমের প্রতিনিধি হিসাবে আমার সাথে থাকা যে ওয়ার্ড মেম্বারগণকে আমার ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আগামী দিনগুলোতে রানীবাড়ি জিপিতে যাতে আমরা সুষ্ঠু নমস্কার। আর আমার যে যে আমাদের সদস্যা সবাই আমি ধন্যবাদ জানাই। আমাকে যে গুরুদায়িত্ব আপনারা দিয়েছেন একটা ভাইস প্রেসিডেন্টের পর, সেটা নেওয়ানোর জন্য আপনাদের সহযোগিতা। আর আমাদের 6 জন ছাড়া আরও একজন আমাদের আছে 7 জন, সে কোনো কারণবশত আসতে পারেনি। আশা রাখি আরও যে 3 জন আছে ওরাও আমাদের সাথে মিলেমিশে আমাদের জিপি উন্নয়নের জন্য কাজ করে যাবেন, আমাকে সাহায্য করবেন আর আমাদের সুষ্ঠু ও নিষ্ঠা একটা জিপি শ্রীধাম রাধাকুণ্ড স্থিত শ্রী শ্রী রাধা মাধবজিউ সেবা পরিচালন সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা ও শপথ গ্রহণ। শ্রীধাম রাধাকুণ্ড স্থিত শ্রী শ্রী রাধা মাধবজিউ সেবা পরিচালন সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাতারকান্দির ভীমদেব শর্মার শ্রীমণ্ডপে। আজ সুভাষ শর্মার সভাপতিত্বে শপথ গ্রহণ করেন সভাপতি বনমালী সিনহা, সম্পাদক নির্মল সিনহা সহ অন্যান্যরা। সভায় সভাপতি জানান, রাধা মাধব সেবাশ্রম ভবন নতুনভাবে নির্মাণ হচ্ছে, নিজ সাধ্যমতে দান করার আহ্বান জানান তিনি। ধন্যবাদ জানিয়া পরম্পরা ইন্ডিয়া নামর জৈনিয়া আমি বর্তমানে এটাই হয়ে প্রকাশ সভা সাঙ্গ ঘোষণা করি। জয় শ্রীরাম। শ্রী শ্রী রাধা মাধবজিউ সেবা পরিচালন সমিতি একটা রেজিস্টার সংস্থা। আমরা 1994-95 সালে আসাম সরকারের আন্ডারে একটা রেজিস্ট্রিত সংস্থা। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের যে মথুরা জেলা, সেখানে রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে, সেখানে আজ থেকে প্রায় 150 বছর আগে প্রতিষ্ঠিত এই আসামের কোতাকল অঞ্চলের আমাদের ব্রহ্মশ্রী পুণ্ডরীকাক্ষ শর্মা, উনি গিয়ে এটার প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন উত্তরাধিকারী হিসেবে জমিতে। আমাদের আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, মণিপুর, যত সুপ্রিয়া মণিপুরে আমি আছি, আমি হাবিব বাংলাকে এই মন্দিরে পরিচালনা আমার প্রধান দায়িত্ব। সারা বছর রাধা মাধব রাধারানীর সেবা পূজা হান যাতে ঠিক মতো চলারি কল্যাকার কামান দায়িত্ব আর আমার তা হ্যাঁ। এরপরে যে
তীর্থ পরিক্রমা করেন, বৃন্দাবনে রাধাকুণ্ড, গোবর্ধন, মথুরা সহ যে পরিক্রমা দিতে থাকেন, তারা যাতে সঠিকভাবে ভালোভাবে ঠিকমতো সেখানে অবস্থান করতে পারে, কুণ্ড পরিক্রমা করে পাঠারা, বৃন্দাবন পরিক্রমা করে পাঠারা, তানুর দেখভাল করানি, তানুর কোনো ঐহিক কোনো কর্ম, অস্থি বিসর্জন অথবা অন্য শ্রাদ্ধ কর্ম করানি, এটা কিন্তু আমি পাঙ্করিয়া এখানে আমার প্রধান দায়িত্ব আমি সমাজে। শিলচর শহরতলি বাগাডোহরের রাস্তার উপর দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন টানায় জোরালো আপত্তি স্থানীয় বাসিন্দাদের। শিলচর শহরতলি বাগাডোহরের রাস্তার উপর দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন টানায় জোরালো আপত্তি স্থানীয় বাসিন্দাদের। কাছাড়ের শিলচর শহরতলি বাগাডোহরে জলসঞ্চন বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের আজব কাণ্ড। জনগণের অনুমতি ছাড়া স্থানীয় লোকের ঘরের উপর দিয়ে হাই ভোল্টেজ লাইন টানা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে। স্থানীয় জনগণের অভিযোগ, বাগাডোহরে জলসঞ্চন বিভাগের একটি প্রকল্প নির্মাণ হচ্ছে, আর এই প্রকল্পের জন্য বিদ্যুতের হাই ভোল্টেজ তার স্থানীয় মালিকাধীন একটি পত্র সহ স্থানীয়দের ঘরের উপর দিয়ে টানা হয়েছে। এই ঘটনা স্থানীয় জনতার চোখে পড়লে তারা এই বিষয়ে কাছাড় জেলা প্রশাসন সহ জলসঞ্চন বিভাগ এবং বিদ্যুৎ বিভাগকে আপত্তি জানালেও এই বিষয়ের উপর কোনো গুরুত্ব দেয়নি বিভাগ বলে অভিযোগ স্থানীয় জনগণের। এমন অবস্থায় হাই ভোল্টেজ এই বিদ্যুৎ পরিবাহিতার যদি স্থানীয় জনগণের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ভবিষ্যতে ভয়ঙ্কর দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তারা বিকল্প স্থানে বিদ্যুতের হাই ভোল্টেজ তার নিয়ে যাওয়ার জন্য দাবি জানান। বেরেঙ্গা চতুর্থ খণ্ড বাগাডোর আব্দুল মুতাহির লেনের বাসিন্দা বিগত 3 মাস পূর্বে এখানে একটা প্রজেক্ট পিএমকেএসওয়াই এলআইএস স্কিম, লিফট ইরিগেশন স্কিম চলছে আমাদের এই ক্ষেতের গ্রাউন্ডে, যেটার ইনফরমেশন আমাদের কাছে কিছুই নাই। কি বাজেট এলোকেশন এবং প্রপোজড হাই টেনশন ভোল্টেজ লাইনগুলো কিভাবে কোথা থেকে যাচ্ছে, কোনো এনওসি নেওয়া হচ্ছে না। যেহেতু এই জমিনটা পাট্টাই জমিন, এখান থেকে কোনো কিছু এনওসি বা লিগ্যাল অ্যাকুইজিশন করা হয়নি। ফোর্সফুলি আমাদের প্রিমাইসেসে এন্টার হয়ে একটা হাই ভোল্টেজ লাইন নেওয়ার প্রস্তুতি চলছে, যেটার আমরা স্ট্রংলি অবজেক্ট করি। আর এটার অবজেকশন আমরা দাখিল করেছি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন, এরিয়া জেনারেল ম্যানেজার এপিডিসিএল এবং ডিসি মহোদয়কে। পিএমকেএসওয়াই গাইডলাইন্স অনুসারে এটা ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। এই নেরো লাইক পেসেজ গলিতে অন্ততপক্ষে দিনে 1000 মানুষ চলাফেরা করে এবং 40 থেকে 45টা ফ্যামিলি ইম্প্যাক্টেড ডিউ টু হাই ভোল্টেজ লাইন যদি ট্রান্সমিশন হয়ে যায়। এর নিচে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের, কেন আমরা এই বাউন্ডেশনে আসবো? বিকল্প রাস্তা আছে, পিডব্লিউডি রোড আছে, ইএনডি ডাইক আছে, সেখানে আমরা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। অতি সত্বর এই লাইনটা যেন সবার সুবিধার স্বার্থে পিডব্লিউডি রোড অথবা ইএনডি ডাইকের উপর দিয়ে নেওয়া হোক। আমাদের বাড়িঘর বাচ্চা কাচ্চা যারাই রয়েছেন না এখানে, এরা ভয়ভীত হয়ে রয়েছেন। এই ধরনের লাইনটা আমরা কোনো সময় মানতে পারছি না। এখানে একটা পাশেই 10 মিটার গৃহবধূকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, আতঙ্কে কাছাড়ের ভৈরবপুর জিপির এক পরিবার। গৃহবধূকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, আতঙ্কে কাছাড়ের ভৈরবপুর জিপির এক পরিবার। কাছাড়ের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধূকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত স্থানীয় ব্যক্তি ফারুক হোসেন দিনের পর দিন ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন।
15 জুন রাতে তিনি এক সহযোগী সহ নম্বরবিহীন গাড়িতে এসে গৃহে প্রবেশ করে গৃহবধূকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন ও জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। শ্বশুর বাধা দিতে গেলে ফারুক তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। পরে আরও কয়েকজন হাতে দা লাঠি নিয়ে এসে হুমকি দেয়। পরিবারটি কালাইন থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার জেরে গৃহবধূ আত্মহত্যার চেষ্টাও করেন বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের একাংশ দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন। তারা 10 লাখ মারি গেছে গিয়া বাদে এরিয়া আমরা কমিটি থেকে বিচার দেবো হয়েছে বাদে তারা হিরা রাখাইছেন রাখানি পরে তারা গেছেন না যাওয়া ওখান থেকে আমাদের যাবি রে আইয়া বিচার করছেন করা বাদে তাই হুমকি দিচ্ছেন তারা শুনছেন না যার কারণে আবার হে ওলা উত্তর কথা করে করিয়া বাদে এরিয়া আমরা মজার মানুষের তারা ডাকিলা বাসছেন সারা ডাকিলা ডাকার পরে তারা বাসছেন তো তারা সময় নাই তারা যাইতে পারতো না। এটা করতে করতে বহুত করে এখন এরিয়া আর দিন আমার ঘরে খেও নাই জামাইও নাই দেওয়ারও নাই খেও নাই খালি শ্বশুর শাশুড়ি আসলা আমি ভাত খাইয়া বাসার পরে ঘরে ঢুকতাম এ সময় দৌড়াইয়া সাদা একটা গাড়ি রাস্তা রাখিয়া দৌড় মারি গিয়ে আমার ঘরে ঢুকছে। ঢুকার কারণে আমার আঞ্জা করে ধরছে তারা আমাদের মুকুট হেমাই ধরছে বাদে আমি চিৎকার না দেওয়ার কারণে আমার ছেলে আসলো ছেলে চিৎকার দিচ্ছে দেওয়ার পরে আমার শ্বশুরে শুনিয়ে বলছেন কিতা বেটি কিতা খালি খরচ এই দেখছেন আমার হেওয়ালা ধরছে আমার শ্বশুর দেখা ঘরে শ্বশুরের একটা দরতা না পারা কারণে আমার শ্বশুরের মাথার মাঝে বাড়ি মারিয়া সিঁড়ির মাঝে ফেলাইয়া দৌড় তুলছে। দৌড় তোলার পরে এর বাদে আমি ফোন করে কইছি আমার জামাই দৌড়ে উলে গলা দৌড়ার তে আমার শ্বশুর দেহে মারিয়া গেছে বাদে আমার জামাই দৌড়িয়ে অন্য মাঝখানো তারা কত আইয়া অন্য দর্শন করে তারা অন্য মনে করিয়া হিটা চিটা হয়েছে। তার চাষার লেসানে একবার বিয়া গেছে আবার বিয়া করলো বিয়া করার পরে তার চাষার বউ রহিমউদ্দিনের ছেলে নুরুল ইসলামে ওলা বাদ ব্যবহার করছে তারা বিছনাথ দিয়া পাইছেন 2 জন দিয়া পাওয়ার কারণে তারা উলাই দিয়া তাই মসজিদের প্রেসিডেন্ট না সেক্রেটারি কিন্তু তাই লেসানুদ্দিনের বউ ওলা আল্লাহ পাইয়া বাদে তারাও তো ইকান আমরা গ্রামের মানুষও জানো 2 দিন সাক্ষী লাগে আপনার দুধ দেওয়া লাগে গ্রামের মানুষ সবুত দিয়া দিবা এটা সারাটা তারা হয়েছে। তারা 4-5 পরিবার ও কন্ডিশন চলে তারা ছেলে এখন বাইরে দিবার হয়েছে। এখন দিন আমি ফুসকুনি যাই এ সময় ডাক দে রাস্তা দিন রাতে বাসা করার বার এ সময় ডাক দে এখন আমি সুসাইড করি ফারুক রইব এই দায় ইদিন কোন তারা ওলা মদ খাইয়া মনে খাইছে তারার ঘর আইয়া তারা বলি কিছু মনে কথা ভাব ব্যবহার করছে বইনে না মারার কারণে বইনে মারিয়া নাক পাঠাইয়া এটাও মেডিকেল আসলো এটা আমরা গ্রামের মানুষের সবুত দিলে সবুত দিতে পারবা বৈরবপুর জিপি যা আমারও লাগাবাড়ি পিছে বৈরবপুর ও ছেলের লাগিয়া আমার সংসার নষ্ট আমার পরিবারের নষ্ট আমিও ছেলের লাগিয়া এখন থানাত অভিযুক্ত দিছিলাম এখন আমি অভিযুক্ত বিচার চাই। আমার ঘর বৈরবপুর জিপি আমার নাম নজিবুল ইসলাম। আজ বিগত কয়েক মাস থেকে আমার স্ত্রীর অপপ্রস্তাব দিয়া আমার স্ত্রী আমার বারবার খালি কথাটা কই আমি তার ঘরের গার্জেনকে বিচার দেওয়ার পরে তারা দূরিয়া দিবা লাগে। ওদিন সন্ধ্যার সময় আমি আসলাম খালাইনতে আমার বড় মানুষ নয় আমার বাবা আর আমার বেটি বড় আসলা বড় গিয়া ঢুকি যা বড় ঢুকার বাদে হাল্লা চিৎকার করতে আমার বাবা গেছেন যাওয়ার বাদে হাল্লা চিৎকার ভুল দেখছি বাড়ি মারি টানে দৌড়িয়ে যার গিয়া গ্রামের মাসে খালাই নিচ্ছি। এরপরে আমি আল্লাহ চিৎকার শুনিয়া আইসি ছেলেটার নাম ফারুক ইসলাম। আরো 2 বছর আগে তার ভাই নুরুল ইসলাম তার চাচা লেসানুদ্দিনের স্ত্রীর লগে অবৈধ সম্পর্ক করিয়া তার চাচায় তার বেটিটা ছাড়ি দিছি। ছেলেটা অত খারাপ আইনের কাছে ভরসা আছে আমার এই সুবিচারটা করিয়া দিবা লাগে অনুরোধ করিয়া। অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাবে সিল করা হলো কাটিগড়ার প্রাচীন অনিতা রেস্টুরেন্ট নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠান। অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাবে সিল করা হলো কাটিগড়ার প্রাচীন অনিতা রেস্টুরেন্ট নামের এক ব্যবসায়ী প্রতিষ্ঠান। কাছাড়ের কাটিগড়া চৌরঙ্গি এলাকার অনিতা রেস্টুরেন্ট নামের অতি প্রাচীন মিষ্টি দোকান আজ সিল করলেন কাটিগড়ার সার্কেল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলর। অগ্নি নির্বাপক নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগে মঙ্গলবার দুপুরে থানার ওসি জোসেফ বি কেইভম পুলিশের দলবল নিয়ে এবং দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে রবার্ট টুলর অভিযান চালান। পরে অনিতা রেস্টুরেন্ট সিল করা হয়।
फायर सेफ्टी का प्रॉब्लम है, ये जनवरी से हम लोग पब्लिक से कंप्लेन मिला था। तो पब्लिक का कंप्लेन मुताबिक ये लोग जैसे हम लोग चूल्हा बनाया वो बहुत रिस्की सिचुएशन से बनाया हुआ है। ऐसे बनाया कि उसका आसपास कभी मतलब आग लग सकता है, और आग लगा तो आसपास का जितना दुकान भी जल सकता है, बोलकर हमको एक पब्लिक कंप्लेन मिला था। तो ये पब्लिक कंप्लेन को लेके हमने फायर सर्विस को हमने चिट्ठी दिया है जाके इंक्वायर करने के लिए। तो फायर सर्विस का ऑफिशियल सिर्फ जाके इंक्वायर किया और हमको रिपोर्ट दिया। और रिपोर्ट के मुताबिक वो लोग ये बोला कि बाकी ये लोग कोई फायर सेफ्टी सर्विस फायर सेफ्टी के जो गाइडलाइंस फॉलो नहीं कर रहा है, और वो लोग जैसे चूल्हा बनाया वो बिल्कुल मतलब एक डेंजरस सिचुएशन में है। तो ये बात को लेके हमने अनीता रेस्टोरेंट को ओनर को हमने चिट्ठी दिया है, बोला कि फायर सर्विस के रिपोर्ट के मुताबिक आपने गाइडलाइंस फॉलो नहीं किया और आपका जैसे चूल्हा बनाया हुआ वो रिस्की सिचुएशन में है, आप मतलब तुरंत उसको मतलब रेक्टिफाई करके हमको इन्फॉर्म करना। तो हमने उसको मतलब 7-10 दिन के लिए समय दिया था, और वो समय खत्म होने के बाद फिर हमने फायर सर्विस को हमने वापस भेजा दोबारा इंक्वायर करने के लिए, ये पता करने के लिए कि इन लोगों ने जो हमने गाइडलाइंस दिया था फायर सर्विस के थ्रू से वो पालन करा कि नहीं। तो उसके बाद फायर सर्विस इंक्वायरी करके फिर हमको एक रिपोर्ट दिया। तो उस रिपोर्ट में फायर सर्विस लोग ये लिखा हुआ कि इन लोगों को जितना हमने गाइडलाइंस दिखाया, जितना समझाया है पब्लिक का सेफ्टी के लिए, जितना मतलब अपना जो चूल्हा को मतलब जो ठीक कराने के लिए जितना उनको हमने डायरेक्शन दिया था बोला। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।